মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। মেরিল মিল্ক সোপ বার। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরি মিল্ক সোপ বার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান। এবং আমি যখন এসেছি তার মানে আমার সাথে নিশ্চয়ই আপনাদের প্রিয় একজন মানুষ তো সাথে আছেন। যিনি আছেন তার সম্পর্কে একটু বলতেই চাই, কারণ তিনি এই সময়টাতে এখন খুব আসলে আলোচনায় আছেন বলতেই হবে। এই প্রজন্মের একজন তরুণ অভিনেতা। কেন আলোচনায়? ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া খুললে কয়েকদিন আমি দেখেছি তিনি বানরকে কখনো গান শোনাচ্ছেন, আবার কখনো তিনি বলছেন যৌতুক নেওয়ার দরকার নেই, কিন্তু উপহার হলে ভালোই হয়। কিন্তু আমার ধারণা আসলে তিনি সত্যিকারে যখন বিয়ে করেছেন তখন যৌতুকও নেননি, উপহারও নেননি। আমার মনে হয় এইটুকু শুনে আপনারা বুঝে গেছেন আজ আমাদের সাথে কে আছে। আমাদের সাথে আছেন তরুণ মডেল অভিনেতা আরেফিন জিলানী। চলুন তার সঙ্গে গল্প করি, কথা বলি। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। এবং এই যে আমি শুরুতে যেটা বলছিলাম যে নভেম্বর মাস থেকে আমি যখন আগের রাত্রে তো শুয়েছি, দেখেছি যে যখন শুয়ে পড়েছি তখন দেখলাম যে আচ্ছা ঠিক আছে এটা রিলিজ পাচ্ছে। রিলিজ পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া খুলেই শুধু এই যে যৌতুক আর উপহার, এই দুটার ব্যালেন্স কি করে করলেন আপনি? রিয়েল লাইফে কি করে ব্যালেন্স করলেন আর আসলে ওখানে কি করে ব্যালেন্স করেছেন? ওখানে তো আসলে ক্যারেক্টার ডিমান্ডস, ওখানে ব্যালেন্স হয়ে যায়। বাট রিয়েল লাইফে আই লাভ গিফটস। ওকে, আই লাভ গিফটস, মানে যৌতুক রিলেটেড গিফটস না, বাট ইফ ইউ ওয়ান্ট টু গিফট মি সামথিং আই উইল লাভ ইট। কিন্তু সেটা বিয়ের সময় না, না, তাই না? অফ কোর্স নট। এটা কিন্তু আমার ধারণা ছিল, এই জন্যই আমি শুরুতে বলেছি যে আমার বিশ্বাস, কারণ আমার মনে আছে যে আমরাও তো নিজেরা একটা কাজ করেছি। আমার হাজবেন্ডের ক্যারেক্টারে আপনাকে আমি যখন পেয়েছি তখন মনে হচ্ছে যে না, মানুষটা এত খারাপ হওয়ার কথা না, একটু তো ভালো হবেই। এবং যেই কাজের কথা বলছি, নির্মাতা শিহাব শাহিনের পরিচালনায় তোমার জন্য মন, এই কাজটি আসলে আপনার কাছে কতটা বিশেষভাবে এসেছে এবং কতটা বিশেষ হয়ে আছে এখন পর্যন্ত? আমার এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্কস। আমি পার্সোনালি খুব পছন্দ করি এই কাজটা। এবং সেই সাথে শিহাব ভাই তো প্রত্যেকটা অ্যাক্টরের একটা ড্রিম ডিরেক্টর, মানে এভরি অ্যাক্টর আই বিলিভ দে ড্রিম টু ওয়ার্ক উইথ শিহাব শাহিন। সো আমার শিহাব শাহিন ভাইয়ের সাথে সবসময় কাজ করার একটা ইচ্ছা ছিল। সো সেই ইচ্ছাটা যখন পূরণ হয়ে গেল এত ওয়ান্ডারফুল একটা কাজের মাধ্যমে, সো আই এম রিয়েলি ভেরি গ্ল্যাড। এবং যেমনটা ক্যারেক্টারে আমরা দেখেছি তেমন ভাবে তো আসলে জিলানিকে আমরা কখনো দেখিনি। তো ওই চরিত্রে ঢোকার সেই প্রস্তুতি মুহূর্তগুলো কেমন ছিল? রিহার্সাল করতে হয়েছে? হ্যাঁ। সেই পূর্ব পরিকল্পিত বিষয়গুলো একটু শুনি। শিহাব ভাই ইজ ভেরি মাচ স্কেপটিক্যাল অ্যাবাউট রিহার্সাল। উনি রিহার্সাল উনি মাস্ট করায়। এবং আমাদের কাজের আগে আমি এটা অনেক জায়গায় বলেছি এবং আমার কাছে ওয়ান্ডারফুল লেগেছিল ব্যাপারটা, উনি 4 দিন রিহার্সাল করিয়েছিলেন আমাদের, এবং তার মধ্যে একদিন আলাদা একটা স্টুডিও নিয়ে, আচ্ছা, যেন আমাদের ব্লকিংগুলো ঠিক থাকে, সেটে গিয়ে যেন কোনো রকমের প্রতিবন্ধকতা তৈরি না হয়। সো এই পুরোটা জার্নিতে যখন শিহাব ভাইয়ের সাথে গেলাম, ভাইয়ার গাইডলাইনগুলো নিয়েছি, আমার নিজের থেকে যদি মনে হয়েছে কোনো ইনপুট থাকতে পারে সেটা ভাইয়ের সাথে শেয়ার করেছি। সো ইভেনচুয়ালি একটা কোলাবোরেটিভ ওয়ার্ক হয়েছে এটা, যার কারণে এত ওয়ান্ডারফুল আউটপুট হয়েছে আর কি। এবং রেসপন্সটাও তো আসলে সেরকম ছিল। যেমন Fabulous. আমারটা আমি বলছিলাম, আমার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করছিলাম যে পরের দিন থেকে আমি দেখছি এরকম ভাবে পুরো সোশ্যাল মিডিয়াতে সবাই। আপনার রিয়াকশনটা আমি একটু জানতে চাই যে আসলে আপনি যখন দেখছিলেন যে দর্শকরা এরকম রিয়াকশন করছে, আপনার প্রতিক্রিয়া কি ছিল? তখন আপনার কি মনে হয়েছে? অবিশ্বাস্য ছিল? আমার খুবই ভালো লাগছিল। একটা মজার কাহিনী আছে। আমি হচ্ছে গিয়ে আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর। তো আমি আমার এলাকায় জাস্ট রিলিজের কয়েকদিন পর একটু সামনে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। তো হঠাৎ করে এক জটলা ছেলেপেলে ছিল। হ্যাঁ। তারা দূর থেকে দেখে এরকম চেনা জানা না, বাট তারা এরকম জোরে চেঁচিয়ে বলছিল যে উপহার না যৌতুক, উপহার না যৌতুক। সো হ্যাঁ, যখন আপনি যেই কাজটা করেন ওই কাজটা যখন আপনার পরিচয়টা বহন করে তখন অবশ্যই খুব ভালো লাগে। এটা যে কোনো অ্যাক্টরের ক্ষেত্রে একটা বিশাল বড় প্লেজার যে মানুষ এখন ফর দ্য টাইম বিং আমাকে জিলানির থেকে বেশি ভাবছে ডক্টর জাহাঙ্গীর হিসাবে। সো অফকোর্স এটা অনেক বড় একটা পাওয়া। এবং অনেকে কিন্তু খুব ট্রল তো করেছে যে না, এরকম আসলে রেড ফ্ল্যাগ আমাদের জীবনে চাই না। অনেক মেয়েকে আমি দেখেছি এরকম করে পোস্ট করেছে। ওই সময় কি মনে হয়েছিল, সত্যি করে বলতে হবে? না, অ্যাজ অ্যান অ্যাক্টর তো অনেক ভালো লাগে। মানে আপনি যখন দেখবেন যে আপনার অভিনীত কোনো একটা জিনিস বা কোনো একটা কাজ
আর দর্শকরা তার নিজের লাইফের সাথে ইনকর্পোরেট করে তখন আসলে ভালো লাগা অন্য লেভেলের। তখন সেটা কি পজিটিভলি ইনকর্পোরেট করছে না নেগেটিভলি ইনকর্পোরেট করছে ওটা আমরা দেখতেই যাই না, কারণ ব্যক্তি জীবনে তো আই এম সামওয়ান এলস। ব্যক্তি জীবনে তো আমি Different একটা হ্যাঁ, person. একদমই ডিফারেন্ট একটা পার্সন। ডাক্তার জাহাঙ্গীরের কোনো কিছুই আমার সাথে মিলে না আদার দেন হাইট আর লুকস হয়তো। হ্যাঁ, সো যখন তারা আমাকে ওভাবে দেখছে আমি না ওটা ভাবিই না যে ও কি আমাকে ওই ক্রিটিসিজমের জায়গা থেকে দেখছে কি না। আমার জাস্ট এটা ভাবতেই ভালো লাগে যে না, হি অর শি ইজ থিংকিং অ্যাবাউট মি। কাজটি করার আগে কি কখনো মনে হয়েছিল যে এরকম রেসপন্স আসবে বা সবাই এরকম বলবে, আপনার অভিনয় এভাবে প্রশংসিত হবে? না, আসলে যদি সত্যি কথা বলি আমি মানে এতটা মানুষ পছন্দ করবে, এতটা অ্যাপ্রিসিয়েট করবে এটা আমি আসলে চিন্তা করিনি। কিন্তু আমি আমার জায়গার থেকে কাজটা নিয়ে অনেস্ট ছিলাম, এটা একদম 200% আমি অনেস্ট ছিলাম। কজ আমি যেই কাজই করি না কেন, এটা শুধু যে শিহাব ভাইয়ের কাজ কিংবা চরকির একটা ওয়েব ফিল্ম ওই জন্য না। যদি এরকমও হয় যে কোনো একটা ইউটিউব চ্যানেলের কোনো একটা কাজ করছি যেটার গল্প খুব সুন্দর কিন্তু হয়তো বাজেট কম, বাট তাই বলে আমি ওখানে কম ইনপুট দেই বা কম চেষ্টা করি বা কম রিহার্স করি, আজ পর্যন্ত এরকম কখনোই ঘটে না, না। এটা আমি জানি সত্যি। আপনি তো আমার সাথে হ্যাঁ, কাজ করার করছেন। অভিজ্ঞতার আমি কারণেই আমার আমি কাজে জানি। 100% আরো ডেডিকেটেড বেশি। থাকি। ওটা নিজের থেকে বলি আর কি। এত ঢোল পেটানো যাবে না, একটু নিজেকে ধরে রাখতে হচ্ছে না? তো ওই জায়গা থেকে ভাই কাজ যেটাই হোক নিজের কোনো অংশের কোনো কমতি আমি দেইনি। সো যখন দেখলাম যে না খুব ভালো সাড়া পড়েছে তখন অবশ্যই অনেক ভালো লাগে যে নিজের একটা হার্ড ওয়ার্ক যখন একটা ভালো রেজাল্ট নিয়ে আসে। নিশ্চয়ই। এবং আসলে এখনো তো চরকিতে স্ট্রিমিং হচ্ছে, চাইলেই দর্শকেরা যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারবে। অবশ্যই। আরো কাজের গল্পে আসছি, তবে এই মুহূর্তে আমার সামনে এবং আপনার সামনে যে জারটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু 5টা কোশ্চেন রাখা আছে আচ্ছা। এবং আপনাকে একে একে করে 3টা প্রশ্ন তুলতে হবে এবং আচ্ছা। যেই 3টা উঠবে সেই 3টার অ্যান্সার দিতে হবে। কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার আমি কিন্তু নিব না, আগে থেকে ঘোষণা করছি। ঠিক আছে, তুলবো? একটা করেও আপনি তুলতে পারেন বা Okay. 3টা একসাথে তুলতে পারেন। আচ্ছা, প্রথমে একটা তুলেন। আমি দেখবো নাকি? আপনি আচ্ছা, আপনি আমি- একটা, তারপর না হয় আমি দেখি। আচ্ছা, সহশিল্পী হিসেবে ইয়াশ তটিনী কতটা হেল্পফুল ছিল? দে ওয়ার ওয়ান্ডারফুল। ইয়াশ ভাই ওয়াজ ওয়ান্ডারফুল। আর তটিনীর সাথে তো আমার আগেই কাজ হয়েছে, সো তটিনীর সাথে আমার আগে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা চেনা জানা ছিল। সো ও তো এমনিই যথেষ্ট ভালো, যথেষ্ট ফ্রেন্ডলি এবং ও অনেক হার্ড ওয়ার্কিং। সো ওর কথা তো অবশ্যই ভালো, বাট ইয়াশ ভাইয়ের সাথে আমার শুরুর দিকের কাজ, সো সেই হিসেবে আমি তার সাথে কাজ করে খুবই এনজয় করেছি এবং আমি মাস্ট বলবো যে হি ইজ ভেরি কোঅপারেটিং। আমরা কাজগুলো করার সময় যে রিহার্স করা, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা, আন্ডারস্ট্যান্ডিংগুলো ভালো রাখা, এই দিকগুলো সে খুবই সুন্দর করে ম্যানেজ করে। মনেই হয় নাই যে আমি বাহ, নতুন কাজ চমৎকার। করছি বা এরকম কিছু তার সাথে। ওকে, নেক্সটটা। ওকে, এটা তাহলে আমি দেখি। আচ্ছা ঠিক, তাহলে বোধহয় কন্ট্রোভার্সিয়াল হইতে হ্যাঁ। পারে। ও না, এটা এটা কিন্তু প্ল্যান করা না। এটা কি উঠবে এটা আমিও জানি না, কেউই ঠিক আছে। জানে না। আচ্ছা, যদি আপনার জীবনে আনডু বাটন থাকতো সেটা কোন ভুলের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করতেন? যদি আমার জীবনে আনডু বাটন থাকতো কোন তাহলে ভুলের জন্য সবথেকে বেশি ব্যবহার করতেন? কোন ভুলের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করতাম? বারবার মুছে ফেলতে চাইতেন, আনডু করতেন? এইটা বলতে চাবো 2021 থেকে 2022 এই এক বছরটা আমি লাইফ থেকে একটু মুছতে চাইতাম। ওকে। যদিও বলবো যে টু সাম এক্সটেন্ট ওই বছরটা আমাকে লাইফে অনেক কিছু শিখিয়েছে, বাট যদি আনডু বাটন থাকতো আমি আনডু করে 2021-এর একটু আগে গিয়ে আমার প্রিপারেশনটা আরেকটু ওভাবে করতাম, কারণ ওই সময় আমি একটু কাজ থেকে একটু দূরে সরে গিয়েছিলাম, কাজের দিকে মনোযোগ একটু ছিল না, distracted ছিলেন। একটু ডিস্ট্রাক্টেড Okay, ছিলাম, got it. নিজের উপর ফোকাস ছিল না। নেক্সট। ওকে, এটা আমি দেখবো না, এটা আচ্ছা, শেষেরটা। দেখেন, আচ্ছা, আপনি দেখেন, ও আমার সমস্যা উপরে নেই। এত ভরসা। হ্যাঁ আমার বাবা। ওয়াইফ বলে কথা, আচ্ছা, ঠিক আছে। অন স্ক্রিন। ঐশী কিন্তু আমাকে পিটাবে। না ও জানে, ও বহু বিবাহে বিশ্বাসী। আচ্ছা, নেক্সট হচ্ছে আর যে মডেল অভিনেতা কোন পরিচয়টা আগামীতে ধরে রাখতে চান? অভিনেতা, আই ওয়াজ অ্যাকচুয়ালি নেভার আ মডেল। আমি আসলে কখনোই র্যাম্পে হাঁটিনি, নেভার।
হ্যাঁ এটা অনেকে মেবি আমার হাইট দেখে ভাবে যে বোধহয় র্যাম্পে ছিলাম বা এরকম কিছু, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে যখন নতুন এসেছিলাম বা কাজ করছিলাম যে র্যাম্পে হাঁটা হয় কিনা, এই করি কিনা, কোন কোন ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ক্লোদিং ব্র্যান্ডগুলোর সাথে, বাট আমি কিন্তু কখনোই র্যাম্পে হাঁটিনি, আচ্ছা। কখনোই না, এবং আমার এই রিলেটেড কোনো স্কুলিংও নেই। সো আমি আমার পরিচয়টা অভিনেতা হিসেবেই ফর দ্য রেস্ট অফ মাই লাইফ রাখতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, এবং সেটা চমৎকার হবে, দেখার প্রত্যাশায় আছি, অনেক অনেক ক্যারেক্টার দেখতে চাই। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি। প্লিজ। প্রিয় দর্শক, মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, কোথাও যাবেন না, সাথেই থাকবেন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে আবারও ওয়েলকাম করছি। বিরতির পরে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসেছি মেরিল মিল্ক সোবার ক্যাফে লাইভের আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, যার সাথে কথা বলছিলাম, আমাদের রিসেন্টলি ভালোবাসার প্রিয় মানুষ হয়ে উঠেছেন আরেফিন জিলানী। এবং রিসেন্টলি কিন্তু বলেছি এই সাম্প্রতিক সময় খুব ভালোবাসার মানুষ হয়ে গেছেন। একটু অন্যান্য কাজের প্রসঙ্গে আসতে চাই, যেহেতু বছরের একেবারেই শেষের দিকে আমরা আছি, এখন আসলে কোন কোন কাজ নিয়ে আপনার একটু ব্যস্ততা আছে? আমি একটু উড়ো খবর তো জানি, তবে আপনার মুখে একটু শুনতে চাই। আচ্ছা, আমি হচ্ছে একটা ফেস্টিভ্যালের জন্য একটা ফিল্মে কাজ করছি। তো কাজটা মোটামুটি কমপ্লিট, বাট 2 দিনের প্যাচ ওয়ার্ক বাকি আছে। তো এটা নিয়ে আমি খুবই আশাবাদী, বিকজ গল্পটা খুবই এক্সট্রাঅর্ডিনারি এবং একটা রিয়েল লাইফ স্টোরি। ঢাকা ইউনিভার্সিটির একজন ভিসিকে নিয়ে গল্পটা, এবং আমাদের শুটিং পুরোটাই হয়েছে নওগাঁতে। সো সেটাও আমার জন্য একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, এবং ওখানে প্রোটাগনিস্ট আমি, এবং ওটার ক্যারেক্টারটাও একদমই ডিফারেন্ট, জাহাঙ্গীর না কিংবা মনি না, কোনো কিছু না, একদম সামওয়ান এলস। সো ওই কাজটা নিয়ে খুবই আশাবাদী। এবং আরেকটা খুবই ভালো একটা ফিল্মের সাথে যুক্ত হওয়ার খুব ভালো একটা সম্ভাবনা আছে, বাট ওটা নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। বাট আগে ইনক্লুড হয়নি, দেন বলা যাবে, নাহলে মনে করেন এখন বললাম পরে আমি নাই। সো আগে ইনভলভ হয়নি, সো সেটা হবে না, সেটা আমরা চাইও না। এবং অন্যান্য কাজের প্রসঙ্গে একটু শুনতে চাই। আমি তো শুরুতেই অনেকগুলো কাজের কথা বলছিলাম, এবং খুঁজি তোকে এবং একজন খারাপ লোকের খোঁজে, এই দুটো তো কাজেই তো আপনার অভিজ্ঞতা খুব চমৎকার হয়েছে, এবং সেই ক্যারেক্টারগুলো কিন্তু দর্শকরা লুফে নিয়েছে বলতেই হয় স্বল্প সময়ের মাঝে। একটু কাজের অভিজ্ঞতা শুনি। খুঁজি তোকে, এই কাজটাতে, এই কন্টেন্টটাতে আমি অ্যান্টাগনিস্টের রোল প্লে করি। তো ভিলেইনের রোল প্লে করা, এটা একই সাথে টাফ বলবো, আবার একই সাথে খুবই এনজয়েবল। বিকজ আমার কাছে মনে হয়, আমি সবসময় বলি যে ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন। তো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে গিয়ে যে নেগেটিভ ক্যারেক্টার বা অ্যান্টাগনিস্ট ক্যারেক্টারগুলা আসলে অনেক মানে মজা নিয়ে প্লে করা যায়, অনেক চ্যালেঞ্জ থাকে, আর ওটার অনেক ডাইমেনশন থাকে, অনেক শেডস থাকে। আপনি বিভিন্ন শেডস নিয়ে খেলা করতে পারবেন, যে আপনি কি একটু হাইপার ভিলেন হবেন, না একটু সফিস্টিকেটেড ভিলেন হবেন, না কি হবেন। কিন্তু যখন আমরা এই হিরো বা রেগুলার কাজগুলো যখন করি, তখন আসলে ওই যে ভালো ছেলে, প্রেম করি, ভালোবাসি, বা ওরকম একটা জায়গা থাকে। সো আমি পার্সোনালি অ্যান্টাগনিস্ট রোল প্লে করতে খুব পছন্দ করি, এবং আমার ক্যারিয়ার শুরুই হয়েছে আসলে অ্যান্টাগনিস্ট হিসাবে। আমি ফার্স্ট আমার কাজে ওখানে আমি একটা ভিলেন ক্যারেক্টার দিয়েই আমি অ্যাকচুয়ালি এই আমাদের এন্টারটেইনমেন্ট যে অঙ্গনটা এখানে পা রাখা। তো খুঁজি তোকে কাজটাও আমার জন্য খুবই স্পেশাল, বিকজ অনেক দিন পর অ্যান্টাগনিস্টের রোল প্লে করলাম, এবং এখানেও ইয়াশ ভাই ছিল, এবং অ্যাজ ইউজুয়াল সে এখানেও খুবই কোঅপারেটিভ ছিল ভাই, তার সাথে খুবই মজা নিয়ে কাজ করেছি। হ্যাঁ, খুবই মজা নিয়ে করেছি, এবং দর্শকও খুব পছন্দ করেছে কাজটা। আমাকে অনেকেই বলেছে যে খুব মানে ভালো মানাইছে নাকি এই হিসাবে। আর একজন খারাপ লোকের খোঁজে কাজটা, এটা আমার জন্য একটা এক্সপেরিমেন্টাল কাজ ছিল, বিকজ ইউজুয়ালি সৃষ্টিকর্তা আমাকে যেভাবে আর কি বানাইছে, তো ওই জায়গায় আমাকে দেখা যায় যে ডিরেক্টররা সচরাচর এই ধরনের ক্যারেক্টারগুলোতে ভাবতে চায় না। সাধারণত আমাকে একটু ড্যাশিং, একটু হিরো, একটু গর্জিয়াস, একটু প্লে বয়, কিংবা সামটাইমস লাভার বয়, এই টাইপের জায়গায় দেখে। বাট এই যে একটু বোকাশোকা, একটু উইয়ার্ড ক্যারেক্টার, স্কিন টোনটা অনেক নিচে নামানো, এরকম কোনো ক্যারেক্টারে আমাকে আসলে দেখে নাই ডিরেক্টররা।
তো আমাকে যখন এটার ডিরেক্টর হচ্ছে কি নির্ঝর ভাই, তো উনি যখন আমাকে ক্যারেক্টারটা অফার করে, আমি হচ্ছে গিয়ে গল্পটা পড়ে আমার কাছে মারাত্মক ভালো লেগেছে। হ্যাঁ, কারণ এই আমাদের এই কাজটার হিরো আমিও না আর কেউই না, আমাদের এই কাজটার হিরো হচ্ছে স্টোরিটা। অনেস্টলি স্পিকিং স্ক্রিপ্টটা এত ওয়ান্ডারফুল, তো আমার কাজটা পড়ে খুব ভালো লেগেছে। কিন্তু আমি বারবার যখনই এই চরিত্রটা নিয়ে পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছে ডিরেক্টর কি আমাকে এটার জন্য বলতেছে নাকি অন্যটার জন্য। যদিও ডিরেক্টর আমাকে আগে বলে দিচ্ছে কোন ক্যারেক্টারটা। তো দেন আমি তাকে ফোন দিয়ে বললাম যে ভাই এটাই বলতেছেন তো, শিওর? বললো হ্যাঁ। বলে আপনি শিওর তো? বললো হ্যাঁ, তুই পারবি, তুই টেনশন করিস না, তুই পারবি, আমি জানি তুই পারবি। পরে দেন ওনার সাথে কাজের আগে একদিন আমার একটু লুক টুক এগুলো নিয়ে কথা হয়েছিল। আমি হচ্ছে গিয়ে আমার মতো করে একটা লুক সেট করি, যেটা আমি তাকে দেখাই, সে ওটার উপর আরেকটু অবজারভেশন দেয়। এরপর আমরা কাজের দিন জাস্ট ওই লুকটা সেট করে ওই ক্যারেক্টারটাকে ধারণ করে পুরাটা সময় আমি ওরকমই ছিলাম। এবং অনেস্টলি স্পিকিং আমার এই কাজটা যে কয়দিন শ্যুট হয়েছিল, ওই কয়দিন মোটামুটি যতটা সময় পেরেছি আমি পুরাটা টাইমই ওর মতো ছিলাম। গাটা ছেড়ে দিয়ে, পেটটা সামনের দিকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, যেভাবে থাকতে হয়, যে উইয়ার্ড একটা ক্যারেক্টার, পুরোটা আমি জাস্ট ওর মতো যতটুকু পেরেছি আর কি। কারণ চেষ্টা তো করি সারাক্ষণ থাকার। এখন আমার এখানকার সেট আর হলিউডের সেট তো একরকম না ভাই। হলিউডে না হয় ধরেন ড্যানিয়েল ডে লুইস বা নিকলসন, তারা হয়তো ওই ক্যারেক্টার সারাদিন থাকতে পারে, কারণ তাদের আশেপাশে এই ওই লাইট ওটা পড়ে যাচ্ছে, ওটা নিয়ে আয়, এই এটা হইতেছে, এটা কর, এই হিরোর খাবার লাগবে, খাবার নিয়ে আয়, এরকম তো আওয়াজ ওখানে হয় না। তো সে হয়তো ওই ক্যারেক্টার থাকতে পারে। আমাদের এখানে আসলে অনেক টাফ, বুঝছেন? সত্যি কথা। যেমনটা আপনি বলছিলেন, এবং আমি যেটা বলতে চাই আসলে, যে আপনি তো একসময় আরজে হিসেবে কাজ করেছেন, আরজে ছিলেন, তারপরে মডেলিং করলেন, এখন অভিনয় করছেন, এবং নিশ্চয়ই সেই স্বপ্নটা আপনার মধ্যে ছিল যে একসময় আপনিও নিজেকে সেই হিরো রূপে বা নায়ক রূপে দেখতে চান, বা অবশ্যই একটা সময় দেখবেন। কিন্তু এখন যখন এই ধরনের ক্যারেক্টারগুলো করছেন, তখন কি মনে হচ্ছে যে না, নিজের সাথে কি একটু কম্প্রোমাইজ করছেন, নাকি না আপনি এই কাজগুলোই, চরিত্রগুলোই এখন করতে চান? না, আমি আসলে এই ব্যাপারটাকে অন্যভাবে দেখি। বিকজ রাইট নাও উই আর লিভিং ইন দ্য এরা অফ 2025, তাই না? তো এই 2025-এ আসলে এখন আপনি যদি ওভারঅল ইন্টারন্যাশনালি কন্টেন্টগুলো দেখেন, হ্যাঁ, আসলে পারফরমেন্সটাই সবচেয়ে মুখ্য কথা। ওকে, আমি ধরেন যে এখন যেই জায়গায় আমাদের বড় ভাইরা আছে, আমাদের অগ্রজ যারা আছে, যারা রুল করছে এই জায়গাটাতে, অ্যান্ড আই বিলিভ ইফ দে হ্যাভ এভরি সিঙ্গেল ক্যাপাবিলিটি টু বি দেয়ার, হ্যাঁ, তো তারা যেখানে আছেন অবশ্যই সেই জায়গায় যেতে চাই। ওয়াই নট? অবশ্যই, মানে আমি তো চাবই, হ্যাঁ, আমি তো চাবই যে সাকিব ভাইকে যেভাবে মানুষজন ভালোবাসে, আমাকে তার অতটা না বাসলেও ছিটে ফোটা দেয়। আমি তো চাবই যে নিশো ভাইকে মানুষজন, নিশো ভাইয়ের অভিনয় যেরকম পছন্দ করে, আমাকে অতটা না বাসলেও তার ছিটে ফোটা বলুক না, ছেলেটা ভালো করে, অবশ্যই। বাট রাইট নাও আমার কাছে মনে হয় যে আমি আসলে কাজ করলে অবশ্যই প্রোটাগনিস্ট হলে তো আই উইল লাভ ইট। কিছু প্রোটাগনিস্ট কাজ শুরুও করেছে রিসেন্টলি, যেটা বললাম আমার ফিল্মতে প্রোটাগনিস্ট, হ্যাঁ। বাট তারপরেও আমি না ক্যারেক্টারটা দেখি, নিশ্চয়ই যদি ক্যারেক্টারটার এরকম জায়গা থাকে যে সে ইমোশনটা ক্রিয়েট করতে পারবে, একটা দর্শককে গল্পের সাথে কানেক্ট করে দিতে পারবে, দেন ওয়াই নট? অবশ্যই, তো ওটাই ভাবছি আর কি। যেমন তো বড়ই হওয়া উচিত, ড্রিম বিগ, রাইট? অফ কোর্স, সেটা যেখানেই হোক, অফ কোর্স, একদমই তাই। এবং এখন আসলে একটু আরেকটা গেম খেলার সময় হয়ে গেছে, এবং আমি কিন্তু সামনে একটা রেখেছি, রুবিক্স একটা কিউব রাখা আছে। আমি আপনাকে 10টা প্রশ্ন করব, 10-এ বসের টাইম। এখন 10টা প্রশ্ন করব, ঠিকঠাক উত্তর দিতে হবে। ঠিকঠাক উত্তর যদি আপনি দিয়ে থাকেন, তাহলে উপস্থাপক হিসেবে তো আমি বলবোই যে আসলে বিচারক আমি এখানে, আর কেউ না। 10-এ 10, না হলে না পারলে কিন্তু বস, তবে দিতে হবে, একদম প্রপারলি অ্যান্সার দিতে হবে। প্রথম প্রশ্নে আমি যাচ্ছি। আচ্ছা, জিলানি শব্দের অর্থ কি? জিলানি শব্দের স্পেসিফিক ওরকম কোনো অর্থ নাই। এটা মূলত আমাদের ইসলাম রিলিজিয়ানে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বলে একজন অনেক বড় পীর ছিলেন। তিনি জিলান শহরের একটা কোনো তার বংশ বা কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েটেড থাকার কারণে তার নামের সাথে ওইটা আসছে। তো আমার দাদা ব্যক্তিগতভাবে এই মানুষের খুব বড় একজন ফ্যানই বলবো, তার লাইফস্টাইল ফলো করা বা তাই আমার নামের শেষে এই জিলানি নামটা উনি রেখেছেন। আচ্ছা, ঠিক আছে, 10 দিচ্ছি। অবসর সময় কি করেন? অবসর সময় আমি সিনেমা দেখি, অবসর সময় আমি বই পড়ি, অবসর সময় আমি বন্ধু বান্ধবের সাথে চিল করি, এই। আচ্ছা, এবং ঘরে তো একজন সঙ্গীত শিল্পী আছেন, আপনার জীবন সঙ্গী, আমাদের প্রিয় ভালোবাসার ঐশী। তো নিজের কি কখনো গান গাইবার ইচ্ছে হয় না? সামথিং ইজ কামিং। হ্যাঁ, ওকে, এটা কি সাসপেন্সটা আজকে একটু খুললো? হ্যাঁ, এটা মনে হয় আজকে ফার্স্ট টাইম বললাম, আমাদের দুজনের কিছু একটা আসতেছে। এক্সাইটেড, ওকে। জাস্ট ওটার একটা
ছোট্ট ইশারা দিয়ে দিই, কল দিয়েন না। আচ্ছা আচ্ছা, আমি কল দিব, ঠিক আছে, আমাদের দর্শকরা একটা কল গান দিবে। আসতেছে যে গানটার নাম হচ্ছে কল দিয়েন না। ওকে, গট ইট। সমসাময়িক কাদের অভিনয় ভালো লাগে? সমসাময়িক সমসাময়িক অভিনয় ভালো লাগে, খায়রুল বাশার ভাইয়ের অভিনয় আমার ভালো লাগে। আমার সমসাময়িক না আমার এই প্রজন্মের, এই সময়ের। আচ্ছা, খায়রুল বাশার ভাই আমাদের ইন্ডাস্ট্রি তো খায়রুল বাশার ভাইয়ের অভিনয় আমার খুবই ভালো লাগে। হি ইজ ভেরি ন্যাচারাল। আর যদি আরেকটু পরের প্রজন্মের জিজ্ঞেস করি, তাইলে তো অনেকের নাম আছে। আমার নিশো ভাইয়ের অ্যাক্টিং ভাল লাগে, আমার শ্যামল মাওলা ভাইয়ের পরে? অ্যাক্টিং ভাল লাগে। মানে খায়রুল বাসাদের পরে যারা এসেছে, ও একদম আপনাদের সমসাময়িক যারা কাজ করছে, তাহলে আমি বলবো আমারই অভিনয় সবচেয়ে ভালো লাগে আমার। নিজেই নিজের এত বড় ফ্যান আমি আসলে জীবনে দেখি নাই কিন্তু। না, আই এম কনফিডেন্ট এনাফ এটা বলার জন্য। যদি আমার সময়ের বলেন তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমার সময়ে আমার অভিনয় বেস্ট লাগে। ওয়াও, এটা আমি মনে হয় ফার্স্ট টাইম শুনলাম। আচ্ছা, কাজের ক্ষেত্রে আপনার অনুপ্রেরণা কে? কাজের অভিনয়ের ক্ষেত্রে আমার অনেক অনেক অনুপ্রেরণা আছে। বাংলাদেশে বললে আমার নিশো ভাইকে আমার খুব পছন্দ, আমার নিশো ভাইয়ের অ্যাক্টিং খুবই ভালো লাগে, আমার সাকিব ভাইকে খুব ভালো লাগে। যদি ইন্টারন্যাশনাল স্কেলে যাই তাহলে আমি শাহরুখ খানের বিগ বিগ Big fan. বিগ ফ্যান, নট জাস্ট বিকজ অফ হিজ অ্যাক্টিং, বিকজ অফ হিজ Okay. স্ট্রাগল এবং তার যে জার্নিটা, সেই জার্নিটার জন্য। এবং আরো বড় করে যদি যাই, আমার ওই যে ড্যানিয়েল ডে লুইসের অ্যাক্টিং অনেক ভাল লাগে, আমার জনি ডেপের অ্যাক্টিং ভাল লাগে, আমার টম ক্রুজ ভাল লাগে, আমার একটু যদি সবাইকেই ভাল লাগে। কোন ধরনের চরিত্রে অভিনয় করতে আপনার ভালো লাগে? আমার কোন ধরনের চরিত্রে, আমার একটু ইমোশনাল ক্যারেক্টারে অ্যাক্টিং করতে ভালো লাগে, মানে যেখানে একটু 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 ট্র্যাজেডি আছে, একটু সাইকোলজিক্যাল কিছু ইস্যুস আছে। আর আমার একটা ড্রিম হচ্ছে গিয়ে আমি কোন একটা সাইকোলজিক্যাল থ্রিলারে একটা কাজ করব। এটা আমার খুব ড্রিম, এটা আমি একবার সত্যি। বলেছিলাম, যেখানে আমি মানে আমার একটা সিরিয়াল কিলারের ক্যারেক্টারে favorite অ্যাক্টিং করার genre খুব ইচ্ছা, এটা। আমার খুব ইচ্ছা। আচ্ছা, আপনি এক্সট্রোভার্ট নাকি ইন্ট্রোভার্ট? আমি মিক্সড। আমি এটা একটা কি একটা টার্ম আছে বোধহয়, Ambivert. অ্যাম্বিভার্ট, ইয়া। আমি আসলে মিক্সড। যখন when I am surrounded by the right people, I am very much extrovert. বাট যখন আমি এরকম যেখানে আমার ফেভারেবল সিচুয়েশনে নাই বা আমার পছন্দের মানুষদের সাথে মানে আমি সারাউন্ডেড না, তখন আমি খুবই ইন্ট্রোভার্ট। তখন আমি মোবাইল টিপি, হ্যাঁ জি আচ্ছা। ওকে, নেক্সট কোশ্চেন। এটার অ্যান্সার আমি কিছুটা পেয়েছি, তারপরে বলছি, বিয়েতে যৌতুক নিয়েছিলেন নাকি উপহার নিয়েছিলেন? উপহার নিয়েছিলাম আমার ওয়াইফকে। কি উপহার নিয়েছিলেন? আমার ওয়াইফকে। আচ্ছা, এটা চালাকি, মানে খুবই চালাক একদম। প্রিয় চরিত্র চান মিয়া নাকি ডক্টর জাহাঙ্গীর? ডক্টর জাহাঙ্গীর। ওকে, এবং আমি না ওই একটা অ্যান্সারের জন্য একেবারে 10-এ 10 দিব। কোনটার জন্য? ওই যে নিজের ফেভারিট ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের মাঝে মনে হয় একটু থাকেই না, আর্টিস্ট যারা আছি আমরা, তারা মনে হয় নিজের কাজকে যতটা ভালোবাসি ততটাই অনুপ্রেরণা পাই। না, এইটা আসলে ইয়া না, অ্যাজাম্পশন না, দিস ইজ দ্য ট্রুথ। এটা আমার কোনো অ্যাজাম্পশন বা আমি ইয়া করতেছি না, ওই যে ওটাকে কি বলে, পজিটিভ কথা বলা, নিজেকে সব সময় বুস্ট আপ করা, অ্যাকচুয়ালি ভালো রাখা, ওরকম কিছু না। আই বিলিভ যে যদি আপনার কোশ্চেন যেটা ছিল যে পাশার ভাইদের পরে যে আমাদের সময় যে, আমি বলবো যে আই এম দ্য বেস্ট। একদম, বাহ। এবং আপনি অনেক ভালো করুন, সেটাই আমরা চাই, কারণ নতুন একটা বছর শুরু হচ্ছে, নতুন নতুন কাজে আপনাকে নতুন চরিত্রে দেখতে চাই। আজকে ক্যাফে লাইভে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা জানাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস টু প্রথম আলো এবং অফকোর্স থ্যাঙ্কস টু মেরিল, যে আমাকে মেরিল ক্যাফে লাইফে আপনারা ইনভাইট করেছেন। এবং অবশ্যই দোয়া করবেন যেন আমি আরও ভালো করতে পারি, যেখানে আছি তার থেকে আরও অনেক 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 ভালো পারফরমেন্স দিয়ে দর্শকদের মন জয় করতে পারি এবং আপনাদেরও মন জয় করতে পারি। অবশ্যই, সেটা আপনি অবশ্যই করবেন, সেটা আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি মেরিল মিল্ক সোপার ক্যাফে লাইভ থেকে। সাথে ছিলাম অর্চি রহমান এবং আমার সাথে ছিলেন অভিনেতা আরিফিন জিলানী। আবারও দেখা হবে, নতুন কোনো পর্বে চলে আসবো নতুন ভালোবাসার অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।